কেমন আছো বন্ধুরা? আজ ঠিক সময় হাজির হয়ে গেছি তুমি আসবে বলেই গল্পের পরের পর্ব নিয়ে। আগের পর্ব নিশ্চয়ই ভালো লেগেছে। যারা এই গল্পের আগের পর্বগুলো শোনোনি তারা একবার আগের দুটি পর্ব শুনে নিও। আজ গল্পের পঞ্চম পর্ব। তপস্যা আর অভির বিবাহিত জীবন বেশ ভালোই কাটছে। দুজনের সম্পর্ক একদম বন্ধুর মতো। তপস্যা অভির ডায়েরি পড়ে জানতে পারে অভি ওকে খুব ভালোবাসে। অভির সাথে তপস্যা ওর বন্ধু রুমকির বিয়েতে যায়। সেখান থেকে আসার সময় বেশ জোরে বৃষ্টি শুরু হয়, সাথে গাড়িটাও হয়ে যায় খারাপ। তাই বাধ্য হয়ে অভির একটা হোটেল নিতে হয়। তবে সেখানে হানিমুন সুইট ছাড়া আর কোনো রুমই ফাঁকা ছিল না। দুজনে অনেকটা ভিজে যাওয়ার জন্য বাধ্য হয়ে অভি রুমটা নিয়েই নেয়। এরপর কি হতে চলেছে আসুন জেনে নেওয়া যাক। গল্পের নাম তুমি আসবে বলেই। গল্প রচনা ও গল্প পাঠে আমি তোমাদের বন্ধু জলি। গল্পে যাওয়ার আগে একটা জরুরি কথা, যা আমি তোমাদের রোজ বলে থাকি। চারুলতার গল্পের ঝুলিকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা আজই করে ফেলো, আর বেল আইকনটা প্রেস করে পাশে থেকো। গল্প ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে জানাতে ভুলো না কিন্তু। চলো এবার গল্পটা শুনে আসি। আজ এই গল্পের পঞ্চম পর্ব। এখন তো বিয়ের সিজনও নয়, তাই ফাঁকাই আছে, আর 20% ডিসকাউন্টও পাবেন। কথাটা শুনে অভি একবার তপুর দিকে তাকায়, দেখে ও পুরো ভিজে কাঁপছে। অভি আর দেরি করে না, তাড়াতাড়ি রুমটা নিয়ে নেয়। একটু অপেক্ষা করুন স্যার, আমরা রুমটা রেডি করে দিচ্ছি। কিছুক্ষণ পর একজন এসে চাবি নিয়ে ওদের সাথে আসতে বলল। দুজনে রুমে ঢুকে তো অবাক। বিশাল বড় একটা রুম, ঘরটির মাঝখানে একটা বড় সুসজ্জিত বেড, তাতে সাদা চাদর পাতা। জানলায় সুদৃশ্য পর্দা ঝুলছে। রুমটিতে নিয়ন আলো জ্বলছে, কিছু সুগন্ধি মোমবাতিও জ্বলছে চারপাশে। আর বাইরে বৃষ্টির হাওয়ায় পর্দাগুলো এলোমেলোভাবে উঠছে। পুরো একটা রোমান্টিক পরিবেশ চারপাশে। বেয়ারা চলে যেতেই অভি দরজা বন্ধ করে দিয়ে তপস্যাকে বলল, তুমি তো পুরো ভিজে গেছো, এটা পরে থাকলে তো শরীর খারাপ করবে। কি করব, আমার কাছে তো কিছু নেই চেঞ্জ করার মতো। অভি বাথরুমে গিয়ে দেখলো দুটো সাদা তোয়ালে ছাড়া কিছুই নেই। ওটা দেখিয়ে বলল, তুমি এটা আপাতত পরে নাও। তপস্যা অভির মুখের দিকে তাকিয়ে থাকে। কিছু করার নেই, আমি এখানে আছি, তুমি যাও। তুমি চেঞ্জ করবে না? তুমিও তো ভিজে গেছো। অভির দিকে তাকিয়ে বলল তপস্যা। রিসেপশনে ফোন করে আরও একটা তোয়ালে দিতে বলছি। তুমি কফি খাবে? হ্যাঁ বলেই তপস্যা চেঞ্জ করতে চলে গেল। হ্যালো, এক্সট্রা তোয়ালে দিতে পারবেন? হ্যাঁ স্যার, অপেক্ষা করুন, পাঠিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, দুটো কফিও দেবেন প্লিজ। ঠিক আছে স্যার বলে মেয়েটি কল কেটে দেয়। ফোনটা রাখার সাথে সাথে বাথরুমের দরজা খোলার আওয়াজ পেল অভি। ও পিছনে ফিরতে যাবেই তখনই তপস্যা বলে ওঠে, প্লিজ এদিকে তাকাবেন না। ওর কথা শুনে অভি হেসে বলে ওঠে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, রিল্যাক্স। তপস্যা একটু এগিয়ে এসে ঘরের একদিকের আলোটা অফ করে দেয়, যেদিকটায় ও ছিল। ঘরের বাকি দিকটায় সে নিয়ন আলো এখনও জ্বলছে। তপস্যা কোনো রকমের তোয়ালেটা শরীরে জড়িয়ে বসে আছে, প্রায় বেশিরভাগই উন্মুক্ত। ঠিক সেই সময় কলিং বেলটা বাজলো। অভি খুলে তোয়ালে আর কফি নিয়ে কফিটা টেবিলে রেখে অন্যদিকে তাকিয়ে বলল, কফিটা খেয়ে নাও, ভালো লাগবে। তারপর ও মাথাটা নিচু করে সোজা বাথরুমে চলে গেল চেঞ্জ করতে। তপস্যা কফিটা খেয়ে শরীরের কাঁপুনিটা একটু কমলো। কিছুক্ষণ পর অভিও দরজা খুলে ওই তোয়ালে পরেই বেরিয়ে আসে। অভির তোয়ালেটা কোমর থেকে জড়ানো। তাড়াতাড়ি কফিটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে নয়তো। অন্ধকারেই ভেসে এলো তপস্যার গলা। অভি এগিয়ে এসে কফিটা হাতে নিয়ে তাতে চুমুক দেয়। আজ রাতটা মনে হয় এভাবেই কাটবে দুজনের, মনে মনে বলে ওঠে তপস্যা। এদিকে অভিও কফি খেতে খেতে নিজেকেই গালমন্দ করছে মনে মনে গাড়িটা খারাপ হওয়ার জন্য। ঠিক তখনই একটা জোরালো আলো ঘরটাতে ছুঁয়ে গেল, আর কিছুক্ষণ পর সশব্দে একটা বাজ পড়ার শব্দ শোনা গেল।
তপস্যা ভয়ে দৌড়ে গিয়ে অভিকে জড়িয়ে ধরে পিছন থেকে, আর ভয়ে চোখ বুজে ফেলল। বাজ পড়ার শব্দে তপস্যা অভিকে আচমকা জড়িয়ে ধরে। তাতেই অভির শরীরের ভিতর যেন নিমিষেই বিদ্যুৎ খেলে যায়। ওর সারা শরীর কাঁপতে থাকে এক অজানা শিহরণে। যতই বাজ পড়তে থাকে তপস্যার হাতের বন্ধন ততই দৃঢ় হয়। অভি ভেবে পায় না এই অবস্থায় ওর কি করা উচিত। তপস্যা 2 হাত দিয়ে ওর কোমর জড়িয়ে রেখেছে। অভি ওর দিকে ফিরতেও পারছে না। হে ভগবান, কি যে করি আমি, আজই এসব ঘটতে হলো, মনে মনে বলতে থাকে অভি। অভি ধীরে ধীরে তপস্যার হাতে হাত দিয়ে বলল, ভয় পাবার কিছু নেই, আমি আছি তো। বাজের শব্দে আমার খুব ভয় লাগে অভি, কাঁপা কাঁপা গলায় বলল তপস্যা। অভি ধীরে ধীরে সামনে ফিরে ওকে নিজের উন্মুক্ত বুকে জড়িয়ে ধরে। তপস্যা আরও জোরে অভিকে আঁকড়ে ধরে, নিজের মাথা অভির বুকে গুজে দেয়। অভি 2 হাত দিয়ে ওকে নিজের বুকের মধ্যে টেনে নেয়। তখনই অভি নিজের হাতের স্পর্শে বুঝতে পারে যে এই তোয়ালেটা ওর শরীর ঢাকতে অসমর্থ। তপস্যা 2 হাতের নিচ দিয়ে তোয়ালেটা শুধু পেঁচিয়ে রেখেছে। অভির উষ্ণ স্পর্শ তপস্যার উন্মুক্ত পিঠে পড়তেই ও কেঁপে উঠে অভির দিকে তাকায়, আর তখনই ও খেয়াল করে অভির বুকেও আশ্রয় নিয়েছে। তপস্যা দ্রুত নিজেকে সরিয়ে নেয়। অভিও বুঝতে পারে একটা ভুল হয়ে গেছে। ওকে তাকাতে বারণ করেছিল তপস্যা। বিদ্যুতের ঝলকানিতে দুজন দুজনকে দেখতে পায়। অভি খেয়াল করে তপস্যা জড়সড় হয়ে খাটের একপাশে বসে আছে। এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে, যেন ওর আজ মন করছে সারা রাত ও সমস্ত চরাচরকে সিক্ত করবে। অভি একটু দূরে গিয়ে তপস্যাকে বলল, শুয়ে পড়ো, রাত হয়ে গেছে। খাটটা বেশ বড়, তাই একপাশে অভি অতি সাবধানে শুয়ে পড়ে। তপস্যা শুতে যাবেই তখনই ওর মনে হলো ওর গায়ে কিছু একটা পড়লো। ও ভয়ে অভির দিকে সরে যায়। কি হলো, ভয় পাচ্ছ? তাহলে লাইটটা অন করে দিচ্ছি। না, এইরকমভাবে তোমার সামনে লজ্জা লাগে না বুঝি? আচ্ছা আচ্ছা, আমি চোখ বন্ধ করে রাখছি। না, আমি ঠিক আছি, কোনো ফুলের পাপড়ি ছিল হয়তো, আচমকা পড়েছে তো তাই। হঠাৎ বিকট শব্দ করে বাজ পড়তে শোনা যায়, আর তখনই তপস্যা অভিকে জড়িয়ে ধরে কাঁপতে থাকে। অভিও তপস্যাকে জড়িয়ে ধরতেই তখনই ঘটে যায় অঘটন। তপস্যার কম্পিত অধর স্পর্শ করে অভির লোমশ বুকে। অভির সারা শরীর যেন শিথিল হয়ে পড়ে নিমিষেই। ও আর নিজেকে সংযত রাখতে পারে না। ও ধীরে ধীরে ওর তপাকে সজোরে চেপে ধরে নিজের হৃদয়ে। তপস্যাও আবেশে ওকে চেপে ধরে। ও ধীরে ধীরে মুখ তুলে অভির দিকে তাকায়। বিদ্যুতের ঝলকানিতে ওর মুখটা হালকা দেখতে পায়। ও দুজনেই দুজনের দিকে এক মায়াবী দৃষ্টিতে তাকিয়ে থাকে। আজ প্রকৃতিও চাইছে এতদিনের শুষ্ক হৃদয় দুটিকে প্রেমের বর্ষণে ভিজিয়ে দিতে। অভি দীর্ঘদিন ধরে স্বপ্নে দেখেছে ওর তপাকে নানাভাবে ওর সাথে প্রেমের জোয়ারে ভাসতে। এই প্রতীক্ষিত স্বপ্নকে আজ বাস্তবে রূপ দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে ওর মন ও শরীর দুই। এই অমোঘ টান দুজনের কেউই আর উপেক্ষা করতে পারে না। অভি ধীরে ধীরে ওর অধর ডুবিয়ে দেয় তপস্যার অধরে। তপস্যা যেন এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিল। অভি ধীরে ধীরে শুষে নিতে থাকে সমস্ত অমৃত সুধা। অভির চঞ্চল হাত দুটো তপস্যার শরীরের সমস্ত আনাচে কানাচে স্পর্শ করে আরও কামাতুর করে তুলতে থাকে ওর তপাকে। তপস্যার শরীরের প্রতিটি কোনায় কোনায় অভির ওষ্ঠের স্পর্শে
এঁকে দিচ্ছে গভীর ভালোবাসার চিহ্ন। কামনার আগুনে অভি এক ঝটকায় তপস্যার শরীর থেকে তোয়ালেটা বিচ্ছিন্ন করে ফেলে দেয় কোনো এক অজানা ঠিকানায়। তপস্যার শারীরিক ভাস্কর্য দেখে সেই সময় অভির মনে হয় কোনো এক গ্রিক দেবী তার সামনে শায়িত। সৃষ্টিকর্তা যেন ওর জন্যই মূর্তিটিকে বানিয়েছে বহু সময় ধরে। ধীরে ধীরে অভি নিজের শরীরটা মিশিয়ে দেয় তপস্যার মূর্তিরূপী অবয়বে। বাইরের বৃষ্টির সাথে সাথে অভিও তপাকে স্নাত করে নিজের উষ্ণ প্রেমের বর্ষণে। পরম তৃপ্তিতে তপস্যার চোখের কোণ বেয়ে উষ্ণ অশ্রু ঝরে পড়ে। অভি গাঢ় উষ্ণ শ্বাস নিতে নিতে তপস্যার নরম কোমল বুকে মাথা রেখে ঘুমের দেশে পাড়ি দেয়। রাতের বৃষ্টি থেমে গিয়ে সকালের উষার উষ্ণ আলো এসে পড়েছে সদ্য প্রেমে স্নাতা দুটি উন্মুক্ত শরীরে। দুটি উন্মুক্ত শরীর লেপ্টে আছে একে অপরের সাথে। তপস্যার চোখে ভোরের আলো পড়তেই ওর ঘুম ভাঙে, কিন্তু ওর পেটের কাছে কিছু একটা ভারী অনুভব হতেই ও দেখে যে অভি ওর পেটে মাথা রেখে বাচ্চা ছেলের মতো ঘুমিয়ে আছে। তপস্যা রাতের কথা মনে করতেই আপন মনে হেসে ওঠে। ও দেখে অভি চোখ খুলছে, তাই ও তাড়াতাড়ি করে তোয়ালেটা জড়িয়ে ধরে অভির মাথাটা নামাতে যায়। কিন্তু অভি ততই ওকে আরও বাচ্চাদের মতো জড়িয়ে ধরে বলল, প্লিজ আর একটু ঘুমাবো। আরে 8টা বাজে, বাড়ি যেতে হবে না? তুমি বাড়িতে নেই, চোখটা খুলে দেখো। তপস্যার গলা শুনে অভি থরপর করে উঠে বসে। তারপর নিজেদের এই অবস্থায় দেখে দুজনেই হেসে ওঠে। তোমার মুখটা তো পুরো লাল হয়ে গেছে, যাও তাড়াতাড়ি ফ্রেশ হও। লাজুক হেসে তপস্যা নামতে যাবে, তখনই অভি ওর হাতটা টেনে ধরে আর ওর দিকে হ্যাচকা টান মারে, আর তপস্যা পুরো অভির কোলে গিয়ে পড়ে। অভি পিছন থেকে ওর কোমর জড়িয়ে ধরে ওর কাঁধে মুখ রেখে বলে ওঠে, ম্যাডাম যে এত দুষ্টু, জানতাম না তো। আমি শুধু দুষ্টুমি করেছি, আর তুমি বুঝি করনি, দেখো কি করেছো দেখো। বলেই ও ঘাড়, গলা, বুক, কোমর সব দেখাতে লাগলো। সেখানে অভি ওর ভালোবাসার গভীর ছাপ এঁকে দিয়েছে। এই ব্যাপারে কি বলবেন মশাই? ভ্রু নাচিয়ে বলল তপস্যা। অভি মাথা চুলকে বলল, এ বাবা, এরকম দাগ হয়ে গেছে। আমি তো আস্তে করেই এটা আস্তে করে একেবারে পূর্ণ হয়ে গেছিলে তুমি। কিভাবে যে তোমাকে সামলেছি সেটা আমিই জানি। এবার আমি বাইরে কী করে বেরোবো? ঠোঁট ফুলিয়ে বলল তপস্যা। এই, তুমিও তো আমাকে করেছ, দেখো। বলে অভি তোয়ালেটা সরিয়ে পেটের কাজটা দেখালো। কী বুঝলেন? গত রাতে দুজনের ওপর দিয়ে ছোটোখাটো সুনামি বয়ে গেছে, আর তার চিহ্ন তো থাকবেই। এটাই তো স্বাভাবিক। দীর্ঘদিনের তৃষ্ণার্ত দুটি হৃদয় যখন কাছাকাছি আসে, তখন এটাই তো অনিবার্য। আর এই ফুলসজ্জা তো ভগবানেরই দেওয়া উপহার ওদের জন্য। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ওরা বেরোবার জন্য রেডি হয়ে নিল। ওরা বেরোতে যাবে, তখনই অভি তপস্যাকে বলল, এই দাঁড়াও। বলে ওর চুলটা খুলে দিল আর কিছুটা চুল সামনের দিকে দিয়ে দিল। তাতে করে তপস্যার গলার লাভ বাইটটা দেখা যাচ্ছে না। ওর এই অবস্থা দেখে তপস্যা হেসে বলে ওঠে, এখন নিজেরই লজ্জা লাগছে তাই না? করার সময় মনে ছিল না। অফিসে যে কি হবে কে জানে। এই অভি, তোমার ঠোঁটটাও তো ফোলা ফোলা লাগছে যে, কেউ কিছু বললে কি বলবে? ও চাপ নিও না, আমি বলে দেবো কোনো একটা। কি বলবে বলো না? বলবো কোনো পোকা কামড়ে দিয়েছে। বলেই ও মুচকি হাসতে থাকে। কি সে পোকা? চলো চলো, বাইরে কিছু খেয়ে তারপর তোমাকে অফিস ছেড়ে দিয়ে দোকান যাব। তারপর মীরাদিকে বলে দেবো দোকান থেকে এসে যেন চাবি নিয়ে যায়। হোটেল থেকে বেরিয়ে ওরা যে যার গন্তব্যে চলে যায়। কেমন লাগলো বন্ধুরা এই পর্বটি শুনতে? সকলে কমেন্ট করে জানাবে কিন্তু। পরের পর্ব নিয়ে পরশু দিনই হাজির হচ্ছি। ভালো থেকো, টাটা।